পঞ্চম অধ্যায়। প্রধান আতামান পেতলুর আর সৈন্যদলের ওপর লাল ফৌজের চাপ ক্রমশই বেড়ে চলেছে। গলুবের বাহিনীর সীমান্তে তলব পড়ল। শহরে শুধু রেখে যাওয়া হলো পেছনের সারির একটা ছোট সৈন্যদল আর শহরের সামরিক শাসন কর্তৃপক্ষের লোকেদের। শহরবাসী একটু নড়াচড়া করবার সুযোগ পেল। ইহুদি অধিবাসীরা এই সাময়িক বিরতির সুযোগটুকুতে মৃতদেহ কবর দেবার ব্যবস্থায় লাগলো। ইহুদি পাড়ার ছোট ছোট কুড়ে ঘরগুলোয় আবার জীবনের স্পন্দন লাগলো। শুধু মাঝে মাঝে শান্ত সন্ধ্যায় দূর থেকে অস্পষ্ট কামানের আওয়াজ ভেসে আসে। এমন কোথাও লড়াই চলেছে যেটা খুব বেশি দূরে নয়। স্টেশনের রেলকর্মীরা কাজ ছেড়ে গ্রামের দিকে ঘুরতে লেগেছে কাজের সন্ধানে। স্কুল বন্ধ হয়ে গেছে। সামরিক আইন জারি হয়েছে গোটা শহরে। নিবিড় অন্ধকার আর কুৎসিত এই রাত্রিটা এমন একটা রাত্রি যে যতই তীক্ষ্ণ দৃষ্টিতে তাকানো যাক না কেন, অন্ধকার ভেদ করা যাবে না কিছুতেই। আর অন্ধ চোখে হাতড়ে হাতড়ে পথ চলতে হবে মানুষকে। যে কোনো মুহূর্তে খানায় গর্তে মুখ থুবড়ে ঘাড় ভেঙে পড়ার সম্ভাবনা নিয়ে। সম্ভ্রান্ত নাগরিকেরা জানে এহেন সময়ে ঘরের মধ্যে অন্ধকারে বসে থাকাই ভালো। সম্ভব হলে তারা আলো জ্বালবে না, কারণ অবাঞ্ছনীয় অতিথিরা আলো দেখে আকৃষ্ট হতে পারে। অন্ধকারই ভালো আর ঢের নিরাপদ। এমন কেউ কেউ অবশ্য আছে যারা সর্বদাই অস্থির। তারা যদি বাইরে বাইরে ঘুরে বেড়াতে চায় তো যাক, সম্ভ্রান্ত নাগরিকদের তাতে মাথা ঘামাবার কোনো দরকার নেই। সে নিজে কিন্তু কিছুতেই বাইরে বেরোবার ঝুঁকি নিতে রাজি নয়। এই রকম একটা রাত্রি, কিন্তু তবু এহেন রাত্রিতেও একজন লোক চলেছে রাস্তা দিয়ে। কোরচাগিনদের বাড়ির সামনে এসে সে সাবধানে টোকা মারল জানলাটার উপর। কোনো সাড়া না পেয়ে সে আবার আরো একটু জোরে, আরো ঘন ঘন টোকা দিতে থাকলো। পাভেল স্বপ্ন দেখছিল একটা অমানুষিক চেহারার অদ্ভুত প্রাণী তার দিকে একটা মেশিন গান বাগিয়ে আছে, আর সে পালিয়ে যেতে চাচ্ছে, কিন্তু কোথাও যাবার জায়গা নেই। এমন সময় মেশিন গানটা ভয়ানক রকম খটাখট শব্দে গুলি ছুঁড়তে লাগলো। ঘুম ভেঙে যেতেই শুনতে পেল জানলায় খটাখট আওয়াজ। বিছানা থেকে লাফিয়ে উঠে জানলার কাছে এলো। লোকটা কে দেখবার জন্য, কিন্তু শুধু দেখতে পেল একটা অস্পষ্ট ছায়ামূর্তি। বাড়িতে পাভেল একা। মা গেছে পাভেলের বড় বোনকে দেখতে। তার স্বামী চিনিকলের একজন মিস্ত্রি। আর আর্টেম তো কাছাকাছি একটা গায়ের দিকে কামারের কাজ করছে, হাতুড়ি পিঠে চালিয়ে নিচ্ছে নিজেরটা। তবু এই লোকটা একমাত্র আর্টেমই হতে পারে। পাভেল জানালাটা খুলবে ঠিক করলো। অন্ধকারকে উদ্দেশ্য করে বলল, কে? জানালার বাইরে মূর্তিটা একটু নড়াচড়া করে চাপা গম্ভীর গলায় বলল, আমি ঝুকরাই। জানলার কাঠের উপর হাত দুটো রেখে ঝুকরাই মাথাটা তুলে ধরল পাভেলের মুখোমুখি সমান উচ্চতায়। ফিসফিসিয়ে বলল, রাতটা তোমার এখানে কাটাবো বলে এলাম। কোনো আপত্তি আছে ভাই? নিশ্চয় না, আগ্রহের সঙ্গে বলল পাভেল। জানোই তো তুমি এখানে সবসময় আসতে পারো। জানলা গলিয়ে ভেতরে চলে এসো। জানলাটার ফাঁকে কোনো গতিকে তার বিরাট দেহটাকে টেনে ভেতরে আনলো ফিওদর। জানলাটা বন্ধ করে দিয়ে সে কিন্তু তখনই সরে এলো না। কান খাড়া করে শুনল সে কিছুক্ষণ। তারপর মেঘের আড়াল থেকে চাঁদটা সরে গিয়ে যখন রাস্তাটা স্পষ্ট হয়ে উঠল, তখন সে খুব ভালো করে দেখে নিল রাস্তাটা। তারপর পাভেলের দিকে ফিরল সে। তোমার মাকে আর আমরা জাগাবো না, কি বলো? পাভেল জানালো যে বাড়িতে সে ছাড়া আর কেউ নেই। নাবিকটি আরো আশ্বস্ত হলো কথাটা শুনে। আরেকটু জোর গলায় বলল সে, খুনি ডাকাতগুলো ইদানিং আমার পেছনে বেশ তোড়জোড় করেই লেগেছে ভাই। স্টেশনে যা হয়ে গেছে তারপর থেকেই আমার খোঁজে ঘুরছে ওরা। আমাদের লোকজন যদি আরেকটু একজোট হয়ে দাঁড়াতে পারত, তাহলে আমরা ওই হতভাগাদের ইহুদি ঠাঙানোর সময়ই বেশ এক হাত নিতে পারতাম। কিন্তু দেখছই তো, এখনো আগুনে ঝাঁপ দিতে চায় না লোকে। আর সেই জন্যই তো কিছু হলো না। এদিকে এরা আমার খোঁজে ফিরছে, দুবার জাল ফেলেছে। আজ তো এক চুলের জন্য পার পেয়ে গেছি। বাড়ি ফিরছিলাম বুঝলে, পেছনের রাস্তা দিয়ে অবশ্য। একবার চারদিক দেখে নেবার জন্য চালাটার কাছে যেই থেমেছি, দেখি একটা গাছের গুঁড়ির আড়ালে একটা বেয়োনেটের ডগা বেরিয়ে। তক্ষুনি তো ঘুরে দাঁড়িয়ে
চলে এলুম তোমার এখানে। তোমার যদি কোনো আপত্তি না থাকে তাহলে এখানেই দিন কতকের জন্য ঘাঁটি গাড়বো, কি বলো? বেশ। ঝুকরাই তখনও হাঁপাচ্ছে, কাদামাখা বুটজোড়া টেনে খুলতে লাগলো। সে আশাতে বেশ খুশি হয়েছে পাভেল। বিজলি কারখানায় ইদানিং কাজ চলছে না, নির্জন বাড়িতে পাভেলের ভারী ফাঁকা ঠেকছিল। শুয়ে পড়ল তারা। পাভেল তৎক্ষণাৎ ঘুমিয়ে পড়ল, কিন্তু ঝুকরাই তামাক খেতে খেতে জেগে রইল অনেকক্ষণ। আরেকবার উঠে পড়ল সে, খালি পায়ে নিঃশব্দে জানালাটার কাছে এসে রাস্তাটার দিকে অনেকক্ষণ তাকিয়ে রইল। শেষ পর্যন্ত ক্লান্তিতে আচ্ছন্ন হয়ে শুয়ে ঘুমিয়ে পড়ল, কিন্তু সমস্তক্ষণ তার হাতটা রইল বালিশের নিচে গোঁজা আর দেহের তাপে গরম ভারী পিস্তলটার হাতলের ওপর। সেই রাত্রে ঝুকরাইয়ের অপ্রত্যাশিতভাবে এসে পড়া আর তার সঙ্গে 8 দিন কাটানোর ফলে পাভেলের জীবনের সমস্ত গতিটা বিশেষভাবে প্রভাবিত হলো। অনেক কিছু নতুন, তাৎপর্যময় আর গুরুত্বপূর্ণ ব্যাপার সম্বন্ধে পাভেল যেন একটা অন্তর্দৃষ্টি পেল এই নাবিকটির কাছ থেকে। ঝুকরাইকে ধরবার জন্য ওরা যে দুবার জাল পেতেছিল, তার ফলে ঝুকরাই যেন আটকা পড়েছে এই ইঁদুরের ফাঁদে। বাধ্য হয়ে নিষ্কর্মা বসে থাকতে হচ্ছে তাকে। তাই সে উৎসুক পাভেলের কাছে নানান কথা বলে এই সময়টুকু কাটাচ্ছে। এই অঞ্চল যারা ছেয়ে ফেলেছে সেই হলদে নীল ঝান্ডাওয়ালা পেতলি উড়ার লোকেদের উদ্দেশ্যে প্রচন্ড ক্রোধ আর জ্বলন্ত ঘৃণা ঢেলে দিয়ে নানা কথা বলে চলে সে পাভেলের কাছে। ঝুকরাইয়ের ভাষাটা স্পষ্ট, ঝরঝরে আর সহজ, কোনো দ্বিধা নেই তার মনে। তার সামনে পথটা পরিষ্কার, এবং পাভেল যেন ক্রমশই দেখতে পাচ্ছে যে সমাজবাদী, বিপ্লবী, সমাজবাদী গণতন্ত্রী, পুলিশ সমাজবাদী ইত্যাদি গাল ভরা নামওয়ালা বিভিন্ন রাজনৈতিক দলগুলো আসলে সবাই শ্রমিকদের নিদারুণ শত্রু। একমাত্র সত্যিকারের বিপ্লবী দল যেটা ধনিক শ্রেণীর বিরুদ্ধে একান্তভাবে লড়াই করে চলেছে সেটা হচ্ছে বলশেভিক পার্টি। এর আগে পর্যন্ত এসব ব্যাপারে পাভেলের ধারণাটা ছিল নিতান্তই এলোমেলো। সমুদ্রের ঝড়ে পোড় খাওয়া এই দৃঢ় আর বলিষ্ঠ মন বাল্টিক অঞ্চলের নাবিকটি বহুদিনের পুরনো আর বিশ্বস্ত বলশেভিক। 1915 থেকে সে সমাজবাদী গণতন্ত্রী রাশিয়ান শ্রমিক বলশেভিক পার্টির সদস্য। পাভেলের কাছে সে জীবনের নির্মম সত্যগুলোকে উদ্ঘাটিত করে দিয়ে যায়, আর তরুণ শ্রমিকটি মুগ্ধ হয়ে শোনে। ঝুকরাই বলেছিল, অল্প বয়সে আমিও তোমার মতোই ছিলাম ভাই। শরীর মনের এতটা উদ্যম নিয়ে কি করব ভেবেই পেতাম না। সবসময় শাসন না মানার দিকেই ঝোঁকটা গিয়ে পড়তো। গরিব অবস্থার মধ্যে মানুষ হয়ে উঠেছিলাম, আর তাই মাঝে মাঝে শহরের ভদ্রলোকেদের হৃষ্টপুষ্ট ছেলেদের দেখে রাগে জ্বলে উঠতাম। প্রায় ওদের ধরে বেদম মার দিতাম, কিন্তু তার জন্যে আমাকে আবার বাবার কাছে পাল্টা মার খেতে হয়েছে। একা একা লড়াই করে অবস্থাটা বদলানো যায় না। মজুরদের আদর্শের জন্য ভালো একজন লড়নেওয়ালা হবার মতো সবকিছু গুণ তোমার মধ্যে আছে পাভলুসা, শুধু তোমার বয়সটা এখনো বড় কম, আর শ্রেণী সংগ্রাম সম্বন্ধে বিশেষ কিছু জানো না। আমি তোমাকে ঠিক রাস্তাটা বাতলে দেব, কারণ আমি জানি তুমি একজন ভালো কর্মী হয়ে উঠবে। আমি এই নিরীহ মিনমিনে গোছের ছেলেদের সহ্য করতে পারি না। গোটা দুনিয়াটায় আগুন জ্বলে উঠেছে আজ। এতদিন যারা গোলাম ছিল, আজ তারা উঠে দাঁড়িয়েছে। পুরনো ধরনের জীবনের শিকড় উপড়ে ফেলতে হবে, কিন্তু সেটা করবার জন্য আমাদের শক্ত সমর্থ লোক চাই। লড়াই শুরু হলে যারা তেলাপোকার মতো সুরসুর করে গর্তে গিয়ে ঢুকবে, সেই ধরনের মেয়েলি স্বভাবের ছেলেদের দিয়ে আমাদের চলবে না। নির্মম হয়ে যারা আঘাত আনতে পারবে তেমন মানুষই আমাদের দরকার। টেবিলের উপরে সশব্দে একটা ঘুষি বসালো সে, তারপর উঠে দাঁড়িয়ে ভুরু কুঁচকে হাত দুটো পকেটে গুঁজে পায়চারি করতে লাগলো ঘরের এদিক থেকে ওদিক। এই কদিনের নিষ্ক্রিয়তা তাকে একটু দমিয়ে দিয়েছে, আর সবাই চলে যাবার পরেও সে এই শহরে থেকে গিয়েছিল বলে তার মনে দারুণ একটা অনুতাপ এসেছে। এখানে আর পড়ে থাকাটা নিরর্থক হবে মনে করে সে যুদ্ধ সীমান্তে লাল ফৌজের সঙ্গে গিয়ে যোগ দেবে বলে ঠিক করে ফেলেছে। শহরে কাজ চালিয়ে যাবার জন্য 9 জন পার্টি সভ্যের একটা দল থাকবে এখানে। একটু বিরক্ত হয়ে মনে মনে ভাবলো ঝুকরাই, আমাকে বাদ দিয়েও ওরা কাজ চালিয়ে দিতে পারবে। আমি তো আর এভাবে কিছু না করে বসে থাকতে পারি না। বলতে গেলে 10টা মাস নষ্ট করেছি আমি। পাভেল একবার জিজ্ঞেস করেছিল তাকে, আচ্ছা ফিওদর, তুমি ঠিক
কি বলতো? ঝুকরাই পকেটে হাত গুঁজে দাঁড়িয়ে উঠেছিল। সে ঠিক কথাটার মানে বুঝতে পারেনি। জানো না, নিচু গলায় বলেছিল পাভেল, আমার তো মনে হয় তুমি কমিউনিস্ট কিংবা বলশেভিক। হেসে ফেটে পড়ল ঝুকরাই। ডোরা কাটা আটসাট কোর্তা পড়া চওড়া তার বুকের উপর চাপড় মেরে বললে, ঠিক বলেছ ভাই, বলশেভিক আর কমিউনিস্টরা যে এক, এ কথা যেমন ঠিক তেমনি তোমার কথাটাও ঠিক। হঠাৎ সে গম্ভীর হয়ে উঠল, কিন্তু এতটা যখন বুঝে গেছো তখন মনে রাখা চাই, তুমি তো চাও না যে ওদের হাতে আমি ধরা পড়ি, সুতরাং কখনো কারুর কাছে বলবে না কথাটা, বুঝলে তো? বুঝেছি, দৃঢ় স্বরে বলল পাভেল। আঙিনার দিকে গলার স্বর শোনা গেল, আর সশব্দ জানানি না দিয়েই দরজাটা খুলে গেল। ঝুকরাইয়ের হাতটা সঙ্গে সঙ্গে সেঁধিয়ে গেল পকেটের মধ্যে, কিন্তু ভালিয়া আর ক্লিমকার সঙ্গে সার্জি ব্রুজাককে ঢুকতে দেখে আবার বের করে আনলো সে হাতটা, রোগা আর বিবর্ণ সার্জির মাথায় পট্টি বাঁধায়। পাভেলের হাত দুটো নেড়ে দিয়ে হাসি মুখে বলল সার্জি, কিরে পাভেল, আমরা তিনজনেই এলাম তোর এখানে একটু গল্প টল্প করবো বলে। ভালিয়া আমাকে একা বেরোতে দেবে না, আর ক্লিমকা আবার ভালিয়াকে একা কোথাও যেতে শুনলে ঘাবড়ে যায়। লাল চুলো হলে হবে কি, ক্লিমকাটা এদিকে দিব্যি শিয়ানা। হাসতে হাসতে ভালিয়া হাতে তালি দিয়ে খেলার ছলে চেপে ধরলো সার্জির মুখটা। ফাজিল একটা, সারাদিন তুই ক্লিমকার পেছনে লেগে থাকবি দেখছি। এক পাটি সাদা দাঁত বের করে ক্লিমকা তার স্বভাবসিদ্ধ মিষ্টি হাসিটা হাসলো। ঘেও মাথা রোগীকে নিয়ে কি আর করা যাবে বলো, ঘিলুটা একটু ঘুলিয়ে গেছে, দেখতেই পাচ্ছ। হেসে উঠল সবাই। মাথায় তলোয়ারের সেই চোটটা থেকে সার্জি এখনো সম্পূর্ণ সেরে উঠতে পারেনি। পাভেলের বিছানার উপরে আরাম করে বসলো সে। কিছুক্ষণের মধ্যেই জোরালো গল্পে জমে গেল এরা কজন। সার্জি সাধারণত ফুর্তিবাজ আর হাসি খুশি, কিন্তু তাকে এখন যেন একটু গম্ভীর আর মনমরা বলে মনে হচ্ছে। পেতলিউরা বাহিনীর সেই লোকটির সঙ্গে তার সেদিনের ঘটনাটার কথা সে বলছিল ঝুকরাইকে। ঝুকরাই এই তিনটি ছেলে মেয়েকে চেনে, কারণ সে বার কয়েক গেছে ব্রুজাকদের বাড়ি। এই তরুণদের তার ভালো লাগে। একেবারে সংগ্রামের মধ্যে এরা এখনো সরাসরি আসেনি, কিন্তু শ্রমিকদের শ্রেণীগত আশা আকাঙ্ক্ষা ওদের মধ্যে সুস্পষ্ট রূপ পেয়ে গেছে। আগ্রহের সঙ্গে ঝুকরাই শুনে গেল কিভাবে ওরা ওদের বাড়িতে ইহুদিদের আত্মীয় স্বজনকে আশ্রয় দিয়ে সাহায্য করেছিল ঠ্যাঙানির হাত থেকে তাদের বাঁচাবার জন্য। সেদিন বিকেলে সে এই ছেলে মেয়েদের অনেক কিছু বলল, বলশেভিকদের সম্বন্ধে, লেনিনের সম্বন্ধে, কি ঘটছে না ঘটছে সেসব এদের বুঝিয়ে বলল ঝুকরাই। পাভেল যখন তার বন্ধুদের বাড়ি ফেরার জন্য এগিয়ে দিয়ে এলো তখন বেশ রাত্রি হয়ে গেছে। ঝুকরাই প্রতি সন্ধ্যায় বেরিয়ে যায় আর গভীর রাত্রে ফিরে আসে। শহর ছেড়ে যাবার আগে তাকে তার কমরেডদের সঙ্গে আলোচনা করে নিতে হচ্ছে কাকে কোন কাজটা করার জন্য থাকতে হবে। কিন্তু আজকের এই রাত্রিটায় আর ফিরল না সে। সকালে ঘুম থেকে উঠে পাভেল এক নজরে দেখেই বুঝল ঝুকরাইয়ের বিছানাটায় কেউ শোয়নি রাত্রে। একটা অস্পষ্ট আশঙ্কায় ভরে গেল পাভেলের মন। তাড়াতাড়ি পোশাক পরে নিয়ে বেরিয়ে গেল সে। দরজাটা বন্ধ করে যথাস্থানে চাবিটা রেখে ক্লিমকার বাড়ি এলো, যদি সেখানে ফিওদরের কোনো খবর পাওয়া যায় সেই আশায়। জামা কাপড় কাছাকাছি করছিল ক্লিমকার মা। মোটাসোটা দেহ, বসন্তের দাগওয়ালা চ্যাপ্টা মুখ। পাভেল জিজ্ঞেস করলো ফিওদর কোথায়, সে সম্বন্ধে কিছু জানে কিনা। কাটা কাটা গলায় জবাব দিল ক্লিমকার মা, তোদের ওই ফিওদরের উপর নজর রাখা ছাড়া আমার আর কোনো কাজ নেই না। ওই হতভাগা লোকটার জন্যই তো ক্লিমকার বাপ সংসারটাকে তছনছ করে দিয়েছে। ওর সঙ্গে তোদের কি এত কাজ? অদ্ভুত একটা দল হয়েছিস তোরা, সত্যি। ক্লিমকা, তুই আর ওই যত্ত সব। রাগে সে পিছন ফিরে বসলো কাপড় কাচার টপটার দিকে। ক্লিমকার মা রাগী মানুষ, ভীষণ কাটা কাটা তার কথা। ক্লিমকার বাড়ি থেকে পাভেল এলো সার্জির বাড়ি। সেখানেও সে তার আশঙ্কার কথাটা বলল। ভালিয়া বলল, এত ভাবছই বা কেন, হয়তো ঝুকরাই কোনো বন্ধুর বাড়িতে থেকে গেছে। কিন্তু তার কথায় নিশ্চিন্ততার অভাব ফুটে উঠল। মনটা চঞ্চল হয়ে উঠেছে পাভেলের। ব্রুজাকদের বাড়ি বেশিক্ষণ থাকলো না সে। ওরা তাকে খেয়ে যাবার জন্য পেড়াপিড়ি করা সত্ত্বেও চলে এলো পাভেল। বাড়ি ফিরে এলো পাভেল, যদি ঝুকরাই ফিরে এসে থাকে এই আশায়।
দরজাটা তেমনি তালাবন্ধ। ভারী মন নিয়ে বাইরে দাঁড়িয়ে রইল পাভেল কিছুক্ষণ। ফাঁকা বাড়িটায় ঢুকতে তার মন চাইল না কিছুতেই। গভীর চিন্তায় আচ্ছন্ন হয়ে সে কিছুক্ষণ আঙিনাটায় দাঁড়িয়ে রইল। তারপর হঠাৎ যেন কিসের টানে সে এসে ঢুকলো চালা ঘরটায়। চালের নিচ বেয়ে উঠে মাকড়সার জাল সরিয়ে গোপন জায়গাটা থেকে লুকিয়ে রাখা ভারী ন্যাকড়া জড়ানো রিভলভারটা বের করে নিল। তারপর চালাটার থেকে বেরিয়ে এসে পাভেল রওনা হলো স্টেশনের দিকে। পকেটে ঝুলন্ত রিভলভারটার ভার অনুভব করে সে অদ্ভুত রকমের একটা গর্ব বোধ করল। কিন্তু স্টেশনে ঝুকরাইয়ের কোনো খবর পাওয়া গেল না। ফিরে আসার পথে প্রধান বন পরিদর্শকের বাগান বাড়িটার পাশ দিয়ে আসবার সময় তার গতি কমে এলো। এতদিনে এই বাগান বাড়িটা তার কাছে সুপরিচিত হয়ে উঠেছে। নিজের অজান্তেই কিসের যেন একটা আশায় সে বাড়িটার জানলাগুলোর দিকে একবার তাকালো, কিন্তু বাগানটার মতোই বাড়িটাও যেন প্রাণহীন। বাগানটা পেরিয়ে যেতে যেতে সে পেছনে ফিরে এক নজর তাকালো গত হেমন্তের ঝরা পাতায় আচ্ছন্ন বাগানের পথটার দিকে। জায়গাটাকে মনে হলো জনমানব শূন্য আর নিতান্তই উপেক্ষিত। কোনো উদ্যোগী হাতের স্পর্শ পেয়েছে বলে দেখে মনে হয় না। বিরাট পুরনো বাড়িটার প্রাণহীন নিস্তব্ধতা পাভেলকে আরো বিষণ্ণ করে তুলল। তনিয়ার সঙ্গে তার শেষ ঝগড়াটা খুব গুরুতর রকমের হয়ে গেছে। মাসখানেক আগে খুব অপ্রত্যাশিতভাবেই ঘটনাটা ঘটেছিল। পকেটে হাত দুটো গুঁজে ধীরে ধীরে শহরে ফিরে আসার পথে সমস্ত ব্যাপারটা মনে পড়ল পাভেলের। হঠাৎ রাস্তায় তনিয়ার সঙ্গে দেখা হয়ে গিয়েছিল, আর তনিয়া তাকে তাদের বাড়ি আসার জন্য আমন্ত্রণ জানিয়েছিল। বাবা আর মা ওই বোল সংস্কৃতের বাড়ি যাচ্ছেন, জন্মদিনের নেমন্তন্নে। আমি একা থাকবো বাড়িতে, তুমি এসো না পাবলুসা। একটা খুব ভালো বই আছে, লিওনিদ আন্দ্রিয়েভের সাশকা জিগুলিয়াভ, দুজনে মিলে পড়া যাবে। আমার অবশ্য পড়া হয়ে গেছে, কিন্তু আরেকবার পড়ার ইচ্ছে আছে তোমার সঙ্গে। বেশ কাটানো যাবে বিকেলটা, কেমন? আসবে তো? তনিয়ার ঘন বাদামি চুলের উপর সাদা চওড়া টুপিটার নিচে থেকে তার বড় বড় বিস্ফারিত চোখ দুটো আশান্বিতভাবে তাকিয়েছিল পাভেলের দিকে। আসবো আমি। তারপর যে যার পথে চলে গিয়েছিল তারা। পাভেল তাড়াতাড়ি চলে এসেছিল তার যন্ত্রগুলোর কাছে। বিকেলটা তনিয়ার সঙ্গে কাটাতে পারবে এই চিন্তাতেই তার মনে হচ্ছিল যে চুল্লিটায় আগুন জ্বলছে যেন অন্য দিনের চেয়ে বেশি উজ্জ্বল হয়ে, জ্বালানির কাঠগুলো যেন আগুনে খুশির শব্দে ফেটে ফেটে পড়ছে। সেদিন বিকেলে সে যখন সামনের চওড়া দরজাটার কাছে এসে টোকা মারল, তনিয়া বেরিয়ে আসতেই দেখা গেল তার যেন কেমন একটা ইতস্তত ভাব। তনিয়া বলল, আমার কয়েকজন বন্ধু এসেছে, ওদের আসার কথা ছিল না অবশ্য, কিন্তু পাবলুসা তুমি এসো। ফিরে যাবার জন্য পিছন ফিরে দরজাটার দিকে পাভেল এগিয়ে যেতেই তনিয়া তার হাত ধরল, চলো ভেতরে, তোমার সঙ্গে আলাপ করে ওদেরই লাভ হবে। পাভেলের কোমর জড়িয়ে ধরে তনিয়া তাকে খাবার ঘরটার মধ্যে দিয়ে নিয়ে এলো তার নিজের ঘরে। ঘরে বসেছিল কয়েকজন তরুণ তরুণী। তাদের দিকে ফিরে তনিয়া হেসে বলল, আলাপ করিয়ে দিই তোমাদের সঙ্গে, এই আমার বন্ধু পাভেল কোর্চাগিন। ঘরের মাঝখানে ছোট টেবিলটা ঘিরে বসেছিল ওরা তিনজন। লিজা সুখারকো, সুন্দরী, গাঢ় রং, ঠোঁট ফোলানো ছোট্ট মুখ, বেনি পাকিয়ে খোঁপা বাঁধা, স্কুলের ছাত্রী সে। কালো রঙের একটা কেতাদুরস জামা গায়ে লম্বাটে মুখ একটি ছেলে, মাথার পাতলা চুলগুলো তেলে তার চকচক করছে, ধূসর চোখের দৃষ্টিতে একটা শূন্য চাউনি। আর এদের দুজনের মাঝখানে জাঁকালো একটা স্কুলের উর্দি পরে বসে আছে ভিক্টর লেসচিনস্কি। তনিয়ার ঘরে ঢোকার সময়ই পাভেল তাকে প্রথম দেখেছিল। লেসচিনস্কিও দেখেই চিনেছে পাভেলকে। বিস্ময়ে তার সুন্দর বাঁকা ভুরু দুটো তুলল সে। কয়েক মুহূর্ত পাভেল একটা সুস্পষ্ট শত্রুতার চোখে ভিক্টরের চোখের দিকে তাকিয়ে দাঁড়িয়ে রইল দরজাটার উপর। এই অস্বস্তিকর নীরবতাটুকু ভাঙবার জন্য তাড়াতাড়ি এগিয়ে এলো তনিয়া। পাভেলকে ভেতরে আসতে বলে লিজার সঙ্গে আলাপ করিয়ে দিতে এলো। আগন্তুকটিকে কৌতূহলের সঙ্গে লক্ষ্য করছিল লিজা সুখারকো। দাঁড়িয়ে উঠল সে চেয়ার ছেড়ে। পাভেল বো করে ঘুরে দাঁড়িয়েই আধা অন্ধকার খাবার ঘরটা পেরিয়ে হনহন করে চলে এলো সামনের দরজাটার দিকে। তনিয়া এসে যখন তাকে ধরে ফেলে তার কাঁধে হাত রাখলো, ততক্ষণে পাভেল বারান্দাটায় চলে এসেছে। ছুটে চলেছ কোথায়?
আমি বিশেষ করে ওদের সঙ্গেই যে তোমার আলাপ করিয়ে দিতে চাই। পাভেল কাঁধের ওপর থেকে তার হাত দুটো সরিয়ে দিয়ে তীব্র স্বরে বলল, ওই পুতুলগুলোর সামনে আমি ওই নিজেকে একটা দেখবার জিনিস হিসেবে খাড়া করতে রাজি নই। আমি এই দলের লোক নই। তুমি ওদের পছন্দ করতে পারো, কিন্তু আমার ঘেন্না হয় ওদের দেখে। যদি জানতাম যে ওরা তোমার বন্ধু, তাহলে আমি কখনো আসতাম না। জমে ওঠা রাগ চেপে তাকে বাধা দিয়ে বলল তনিয়া, এরকম কথা বলবার কি অধিকার আছে তোমার? আমি তো কখনো দেখতে যাই না যে তোমার বন্ধু কারা, কারা আসে তোমার বাড়িতে। তোমার এখানে কারা আসে না আসে তাতে আমার ভারী বই গেল। আমি আর তোমার এখানে আসবো না, শুধু এইটুকু বলে যাচ্ছি। সামনের সিঁড়ি বেয়ে নামতে নামতে পাভেল পাল্টা জবাব দিয়েছিল তনিয়ার কথা। ছুটে গিয়েছিল সে বাগানের দেউড়িটার দিকে। তারপর থেকে আর তনিয়ার সঙ্গে তার দেখা হয়নি। ইহুদিদের ওপর অত্যাচার চলার সময় সে আর ইলেকট্রিশিয়ান দুজনে মিলে যখন বিজলি কারখানায় ইহুদি পরিবারগুলোকে আশ্রয় দিয়েছিল, তখন পাভেল ভুলেই গিয়েছিল ঝগড়ার ঘটনাটা। আজ আবার তনিয়ার সঙ্গে দেখা করবার ইচ্ছে হলো তার। ঝুকরাইয়ের নিরুদ্দেশের ব্যাপারটা আর ফাঁকা বাড়ির কথাটা ভেবে মনটা দমে গেল পাভেলের। ধূসর লম্বা রাস্তাটা ঘুরে গেছে তার ডাইনে। বসন্তের বৃষ্টির কাদা এখনো শুকায়নি। তামাটে ঘোলা জলের ছোট ছোট গর্ত রাস্তাটার বুক জুড়ে আছে। ভেঙে নুয়ে পড়া সামনের একটা বাড়ির দেওয়ালটা ঝুঁকে এসেছে রাস্তাটার উপরে, আর তারই পাশ দিয়ে রাস্তাটা দুভাগে ভাগ হয়ে গেছে। রাস্তার মোড়ে যেখানে একটা ভাঙাচোরা দরজাওয়ালা দোকান ঘরের মতো জায়গার মাথার উপরে সোডা লেমনেড লেখা একটা তক্তি উল্টো হয়ে ঝুলছে, সেইখানে ভিক্টর লেসচিনস্কি লিজা সুখার্গোর কাছে বিদায় নিচ্ছিল। ভিক্টর অনুনয়ের দৃষ্টিতে লিজার চোখের দিকে তাকিয়ে তার হাত ধরে জিজ্ঞেস করছিল, আসবে তো ঠিক? ঠকাবে না তো শেষ পর্যন্ত? লিজা চোখ মুখ ঘুরিয়ে ভঙ্গি করে উত্তর দিল, আসবো বই কি, তুমি অবশ্যই অপেক্ষা করবে আমার জন্য। চলে আসার সময় সে হাসলো ভিক্টরের দিকে, তার বাদামি চোখের ভরসা জাগানো গূঢ় চাউনিতে তাকিয়ে। রাস্তা বেয়ে কয়েক গজ আসতেই লিজা দুজন লোককে একটা বাঁক ঘুরে রাস্তার উপরে বেরিয়ে আসতে দেখল। প্রথম জন বলিষ্ঠ দেহ, চওড়া বুক, মজুরের পোশাক পরা, বোতাম খোলা কোর্তাটার নিচে ডোরা কাটা পিরানটা দেখা যাচ্ছে। কপালের ওপর মাথার কালো টুপিটা নামানো, পায়ে বাদামি নিচু বুটজোড়া, চোখের নিচে একটা কালচে নীল আঘাতের চিহ্ন। দৃঢ় পায়ে কিন্তু একটু খুঁড়িয়ে চলেছে লোকটি। তার 3 পা পেছনে পেছনে বন্দুক বাগিয়ে ধূসর কোট পরা একজন পেতলিউরা সৈন্য। তার কোমরবন্ধনীর সঙ্গে ঝুলছে দুটো কার্তুজের থলি। বেয়োনেটটা তার প্রায় প্রথম জনের পিঠটা ছুঁয়ে আছে। লোমশ ভেড়ার চামড়ার টুপিটার নিচ থেকে তার ছোট ছোট সাবধানী চোখ দুটো বন্দির মাথার পেছন দিকটায় লক্ষ্য রেখেছে। মুখের দুধারে তার তামাকের রং ধরা হলদে গোঁফ ঝুলে পড়েছে। একটু গতিটা কমিয়ে লিজা রাস্তাটা পার হয়ে অন্যদিকে এলো, আর ঠিক সেই সময় তার পেছনে পাভেল এসে পড়ল বড় রাস্তাটার ওপরে। পুরনো বাড়িটা পার হয়ে রাস্তাটার বাঁকে পাভেল ডান দিকে যেই ঘুরেছে, অমনি সেও ওই দুজন মানুষকে তার দিকে আসতে দেখল। চমকে থেমে গেল পাভেল, যেন তার পা আটকে গেছে মাটির সঙ্গে। যাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হচ্ছে সে ঝুকরাই। এই জন্যই তাহলে কাল রাত্রে ফেরেনি ঝুকরাই। ক্রমশই এগিয়ে আসছে ঝুকরাই। পাভেলের বুকে হাতুড়ি পিটতে লাগলো, যেন হৃৎপিণ্ডটা ফেটে পড়বে এক্ষুনি। অবস্থাটা ঠিক মতো বুঝে নেবার বৃথা চেষ্টায় তার মাথায় অতি দ্রুত চিন্তার স্রোত বয়ে যেতে লাগলো। খুব বেশি ভাবনা চিন্তার সময় নেই। এটা তো স্পষ্টই দেখা যাচ্ছে যে ঝুকরাইয়ের আর কোনো আশা নেই। বিভ্রান্ত আর হতচকিত পাভেল ওদের দুজনকে এগিয়ে আসতে দেখে ভাবতে লাগলো কি করা যায়। শেষ মুহূর্তে তার মনে পড়ল পকেটের রিভলভারটার কথা। ওরা দুজন তাকে পার হয়ে এগিয়ে গেলেই সে রাইফেলধারীটাকে পেছন থেকে গুলি করবে, আর তাহলেই ফিওদরের মুক্তি। মুহূর্তের মধ্যে এই সিদ্ধান্তে আসার সঙ্গে সঙ্গেই তার মাথা পরিষ্কার হয়ে গেল। ফিওদর তো কালই বলেছিল, এইসব কাজের জন্য আমাদের চাই শক্ত সমর্থ ছেলেদের। দ্রুত এক নজরে পেছন দিকটা দেখে নিল পাভেল। শহরমুখ রাস্তাটা একেবারে জনহীন, একটা প্রাণীও চোখে পড়ে না। সামনের দিকে একটা হালকা রঙের কোট পরা বুড়ি রাস্তাটা তাড়াতাড়ি পার হয়ে যাচ্ছে।
ও নিশ্চয়ই এ ব্যাপারে মাথা ঢোকাবে না। মোড়ের ওখান থেকে অন্য যে রাস্তাটা বেরিয়ে গেছে সেটা সে দেখতে পাচ্ছে না, শুধু স্টেশনের দিকে বহুদূর রাস্তাটার উপরে কিছু লোককে দেখা যাচ্ছে। রাস্তাটার ধার ঘেঁষে সরে এলো পাভেল। মাত্র আর কয়েক পা যখন ব্যবধান, তখন ঝুকরাই তাকে দেখতে পেল। আর চোখে তার দিকে তাকিয়ে দেখে ঝুকরাইয়ের ঘন ভ্রুজোড়া নেচে উঠল। পাভেলের সঙ্গে এই অপ্রত্যাশিতভাবে দেখা হয়ে যাওয়ায় তার গতি কমে এলো, আর বেয়নেটটা এসে স্পর্শ করলো তার পিঠ। খ্যানখ্যানে ভাঙা গলায় প্রহরীটা বলে উঠল, তাড়াতাড়ি পা চালিয়ে চলো, নইলে দেবো এক বাড়ি এই কুদর। তাড়াতাড়ি পা চালালো ঝুকরাই। পাভেলের সঙ্গে কথা বলতে চেয়েছিল সে, কিন্তু সামলে নিল নিজেকে। শুধু যেন অভিবাদনের ভঙ্গিতে হাতটা নাড়ালো একবার, পাছে হলদেগোপ সৈনিকটার দৃষ্টি আকৃষ্ট হয়। তাই পাভেল নিতান্তই উদাসীনের ভঙ্গিতে অন্যদিকে মুখ ফিরিয়ে নিল। কিন্তু তার মাথায় উদ্বিগ্ন প্রশ্নটা বারবার চাড়া খেতে লাগলো, যদি গুলিটা ফসকে গিয়ে ওই লোকটার গায়ে না লেগে ঝুকরাইয়ের গায়ে লাগে তাহলে। কিন্তু পেতলিউরা সৈন্যটা প্রায় পাশাপাশি এসে গেছে, আর ভাববার সময় নেই। হলদেগোপ সৈন্যটা পাভেলের কাছ থেকে দু এক পা এগিয়ে যেতেই হঠাৎ ঘুরে দাঁড়িয়ে তার উপর ঝাঁপিয়ে পড়ল পাভেল। রাইফেলটা চেপে ধরে নলটার নিচে মাটির দিকে নামিয়ে আনলো। বেয়নেটটা একটা পাথরের ওপর ঘষে গিয়ে কর্কশ আওয়াজ তুলল। এরকম আকস্মিক আর অপ্রত্যাশিতভাবে আক্রান্ত হয়ে সৈন্যটা হঠাৎ বিমূঢ় হয়ে পড়ার পর ভীষণ একটা হ্যাঁচকা টানে রাইফেলটা ছিনিয়ে নেবার চেষ্টা করলো, কিন্তু দেহের সমস্ত ভার দিয়ে কোনো রকমে রাইফেলটা চেপে ধরে রইল পাভেল। ধস্তাধস্তির মধ্যে একটা গুলি বেরিয়ে গিয়ে পাথরের গায়ে লেগে ছিটকে পড়ল খানাটার মধ্যে। শব্দটা শুনেই ঝুকরাই পাশে লাফিয়ে পড়ে ঘুরে দাঁড়ালো। পাভেলের হাত থেকে রাইফেলটা ছাড়িয়ে নেবার জন্য ভীষণভাবে ধস্তাধস্তি করছে সৈন্যটা। পাভেলের হাতটা মুচড়ে গেছে, কিন্তু যন্ত্রণা সত্ত্বেও সে মুঠির বাঁধন আলগা করেনি। তারপরে একটা প্রচন্ড ধাক্কায় ক্রুদ্ধ পেতলিউরা সৈনিকটি পাভেলকে পেড়ে ফেললো মাটিতে, কিন্তু তবু সে রাইফেলটা ছাড়িয়ে নিতে পারল না। পাভেল পড়ে গেল, কিন্তু পাভেলের টানে সঙ্গে সঙ্গে সৈনিকটিও হুমড়ি খেয়ে পড়ল পাভেলের উপর। এই মুহূর্তে পৃথিবীতে এমন কোনো শক্তি নেই যা পাভেলের হাত থেকে রাইফেলটা ছাড়িয়ে নিতে পারে। ওদের মধ্যে যখন ধস্তাধস্তি চলছে, তখন দুই লাফে ঝুকরাই এসে পড়ল। লোহার মতো শক্ত তার মুঠি শূন্যে এক পাক ঘুরে নেমে এলো সৈন্যটার মাথার উপরে। 1 সেকেন্ডের মধ্যেই সৈন্যটির হাত থেকে ছাড়া পেয়ে গেল পাভেল। মুখের ওপর দুটো প্রচন্ড ঘুষি খেয়ে নেতিয়ে পড়ল লোকটার দেহ পথের ধারে একটা খানার মধ্যে। যে হাতে ঘুষি চলেছিল সেই বলিষ্ঠ দুটি হাতই পাভেলকে মাটি থেকে টেনে তুলে দাঁড় করিয়ে দিল। ইতিমধ্যে ভিক্টর রাস্তার মোড়টা থেকে শখানেক পা এগিয়ে গিয়েছিল। লিজার সঙ্গে দেখা হওয়ার আনন্দে আর পরের দিন আবার লিজা তার সঙ্গে পরিত্যক্ত কারখানাটার পেছনে দেখা করতে আসবে বলে কথা দেওয়ায় ভিক্টর মনের স্ফূর্তিতে চলেছে শীষ দিয়ে চপল হৃদয়া নারী গানটির সুর ভাসতে ভাসতে। স্কুলের ছেলেদের মধ্যে যারা প্রণয় সংক্রান্ত ব্যাপারে বেশ পাকাপোক্ত, তাদের মধ্যে শোনা যাচ্ছিল যে লিজা সুখার্কো নাকি প্রেমের ব্যাপারে বেশ একটু বেপরোয়া গোছের। উদ্ধত তার আত্মগর্বিত ওই সেমিয়ান জালিয়ানভ একবার ভিক্টরকে সত্যিই বলেছিল যে লিজা নাকি তার কাছে আত্মদান করেছে। ভিক্টর যদিও বিশ্বাস করেনি কথাটা, তবু লিজাকে তার বড় রহস্যময়ী আর দুর্গেয় বলে মনে হয়। কালই সে জানতে পারবে জালিবানবের কথাটা সত্যি না মিথ্যে। কাল যদি আসে তাহলে আর আমি ইতস্তত করব না। যাই হোক, লিজা চুমো তো খেতে দেয়, আর সেমিয়ানটা যদি সত্যি কথাই বলে থাকে। দুজন পথ চলতি পেতলিউরা সৈন্যকে পথ ছেড়ে দেবার জন্য রাস্তাটার পাশে সরে যেতে গিয়ে ভিক্টরের চিন্তায় এখানে ছেদ পড়ল। সৈন্য দুজনের মধ্যে একজন হাতে একটা ক্যাম্বিসের বালতি ঝুলিয়ে চলেছে লেজ বাঁধা একটা ঘোড়ায় চেপে। বোঝা যাচ্ছে যে ঘোড়াটাকে জল খাওয়াতে নিয়ে চলেছে সে। ছোট কুর্তা আর ঢিলে ঢালা নীল প্যান্ট পরে অন্যজন চলেছে ঘোড়সওয়ারের পাশে পাশে, তার হাঁটুর উপর হাতটা রেখে একটা মজার গল্প বলতে বলতে। এদের যাবার জন্য পথ ছেড়ে দিয়ে ভিক্টর যখন ফের চলতে শুরু করেছে, তখন বড় রাস্তাটার উপরে রাইফেলের গুলির আওয়াজ শুনে থেমে গেল সে। ঘুরে দাঁড়িয়ে দেখতে পেল সওয়ারটি আওয়াজটির দিকে ঘোড়া হাঁকিয়ে দিয়েছে, আর তার পেছন পেছন অন্য লোকটি ছুটে চলেছে তার তলোয়ারটা বাগিয়ে ধরে। ওদের পেছনে ছুটল ভিক্টর। বড় রাস্তাটার ওপরে সে যখন প্রায় পৌঁছে গেছে,
তখন আরেকটা গুলির আওয়াজ ভেসে এলো, আর পাগলের মতো ঘোড়া ছুটিয়ে মোড়ে বাঁক নিয়ে এগিয়ে এলো সবার সৈন্যটি। ঘোড়াটাকে আরো জোরে দৌড়বার জন্য শুকতলার খোঁচা মেরে আর বালতি দিয়ে আঘাত করে সে প্রথম দেউড়িটার কাছে এসে লাফ দিয়ে নেমে পড়েই আঙিনায় লোকগুলোর দিকে হাত পারলো, শিগগির হাতিয়ার নিয়ে ছুটে এসো, আমাদের একজনকে মেরে ফেলেছে ওরা। 1 মিনিটের মধ্যে জনকতক লোক তাদের রাইফেলের বল্টুর ভাঁজ খোলার খটাখট আওয়াজ তুলে ছুটে বেরিয়ে এলো আঙিনাটার থেকে। ভিক্টরকে গ্রেপ্তার করা হলো। ততক্ষণে কিছু লোক জড়ো হয়ে গিয়েছিল রাস্তাটার উপরে। তাদের মধ্যেই ছিল ভিক্টর আর লিজা। ওদের আটকানো হলো সাক্ষ্য দেবার জন্য। ভয়ে লিজার পা দুটো যেন আটকে গিয়েছিল ঘটনার জায়গাটায়, আর তাই ঝুকরাই আর পাভেল যখন ছুটে বেরিয়ে যায় তখন তাদের সে বেশ ভালোভাবেই দেখতে পেয়েছিল। যে ছেলেটি পেতলিউরা সৈন্যটাকে আক্রমণ করেছিল তাকেই যে তনিয়া সেদিন তাদের সঙ্গে আলাপ করিয়ে দিতে চেয়েছিল, এটা লক্ষ্য করে বিস্ময়ে অবাক হয়ে গিয়েছিল লিজা। ঝুকরাই আর পাভেল এক লাফে বেড়াটা ডিঙিয়ে বাগানের মধ্যে ঢুকেছে, এমন সময় সওয়ার সৈন্যটি এসে পড়ল সেখানে ঘোড়া হাঁকিয়ে। ঝুকরাইকে রাইফেলটা নিয়ে পালিয়ে যেতে দেখে আর মার খেয়ে বেসামাল সৈন্যটাকে উঠে দাঁড়াবার চেষ্টা করতে দেখে সওয়ারটি তার ঘোড়া হাঁকালো বেড়াটার দিকে। ঘুরে দাঁড়িয়ে ঝুকরাই রাইফেলটা তুলে গুলি ছুড়ল ধাওয়া করে আসা সওয়ারটার দিকে। ঘুরে গিয়ে তাড়াতাড়ি হটে এলো লোকটা। পেতলিউরা সৈন্যটার এমন ভীষণভাবে ঠোঁট কেটে গেছে যে প্রায় কথাই বলতে পারছে না সে। কোনো ক্রমে সে এতক্ষণে ঘটনাটার বিবরণ দিল। নিরেট আহাম্মক কোথাকার, গ্রেপ্তার করা একটা লোক কিনা নাকের নিচ দিয়ে বেরিয়ে গেল আর তুমি দিব্যি সেটা হতে দিলে? যাও এখন পিঠের ওপর 25 ঘা খাওগে। ক্রুদ্ধ সৈন্যটি খিঁচিয়ে উঠল, খুব যে ওস্তাদি মারছ দেখছি, নাকের নিচ দিয়ে বেরিয়ে গেল না? ওই যে আরেকটা বেজম্মা আমার ঘাড়ের ওপর উন্মাদের মতো লাফিয়ে পড়লো, সেটা আমি আগে থেকে জানবো কি করে? লিজাকেও জেরা করা হলো। পেতলিউরা সৈন্যটি যা বলেছিল সেও তাই বলল, কিন্তু যে ছেলেটি তাকে আক্রমণ করেছিল সেই ছেলেটিকে যে সে চেনে সে কথাটা লিজা চেপে গেল। তারপরেও অবশ্য তাদের সবাইকে কমান্ড্যান্টের দপ্তরে নিয়ে আসা হলো এবং সন্ধ্যের আগে কাউকেই ছাড়া হলো না। কমান্ড্যান্ট নিজে সঙ্গে গিয়ে লিজাকে বাড়ি পৌঁছে দিয়ে আসতে চাইল, কিন্তু রাজি হলো না লিজা। লোকটার মুখে ভৎকার গন্ধ এবং তার এই প্রস্তাবটার উদ্দেশ্য মোটেই ভালো ঠেকল না। ভিক্টর চলল লিজার সঙ্গে তাকে বাড়ি পৌঁছে দেবার জন্য। স্টেশনের পথটা বেশ দূর এবং দুজনে হাত ধরাধরি করে যাবার সময় ওই ঘটনাটা ঘটার জন্য ভিক্টর মনে মনে কৃতজ্ঞ বোধ করল। বাড়ির কাছাকাছি এসে লিজা জিজ্ঞেস করলো, গ্রেপ্তার করা লোকটাকে খালাস করে দিল কে? সেটা নিশ্চয়ই আন্দাজ করতে পারছো না? না, মোটেই না। কি করে আন্দাজ করব? সেদিন সন্ধ্যায় তনিয়া একটি ছেলেকে আমাদের সঙ্গে আলাপ করিয়ে দিতে চেয়েছিল, মনে আছে? থেমে গেল ভিক্টর। বিস্ময়ের সঙ্গে জিজ্ঞেস করলো, পাভেল কোর্চাগিন? হ্যাঁ, নামটা কোর্চাগিন বলেই তো মনে হচ্ছে। কিরকম ঢং করে বেরিয়ে গিয়েছিল, মনে আছে? সেই ছেলেটা। বিস্ময়ে নির্বাক হয়ে গেল ভিক্টর। ঠিক দেখেছো তুমি? নিশ্চয়ই, ঠিক মনে আছে আমার ওর মুখখানা। কমান্ড্যান্টকে কথাটা বললে না কেন? অত্যন্ত বিরক্ত হয়ে উঠল লিজা। এমন জঘন্য কাজ আমি করবো ভেবেছো নাকি? জঘন্য? সৈনিকটার উপর কে হামলা চালিয়েছিল সেটা বলা কি জঘন্য কাজ হলো? তা নয়তো কি খুব একটা সম্মানের কাজ? ওরা যে কি অত্যাচারটা চালাচ্ছে সেটা ভুলে যাচ্ছ? স্কুল বাড়িতে কতগুলো অনাথ ইহুদি বাচ্চা কাচ্চা রয়েছে তার কোনো ধারণা আছে তোমার? আর আমি কিনা কোর্চাগিনকে ধরিয়ে দেবো ওদের কাছে? সত্যি তুমি এরকম কথা বলবে বলে আমি আশা করিনি। লিজার উত্তর শুনে ভিক্টর লেসচিনস্কি অবাক হলো, কিন্তু লিজার সঙ্গে ঝগড়া বাঁধালে তার চলবে না। তাই সে আলোচনাটা পাল্টে নেবার চেষ্টা করলো। চড়ছো কেন লিজা? আমি এই একটু ঠাট্টা করছিলাম আর কি। তুমি যে এত তেজি মেয়ে তা জানতাম না। ঠাট্টাটা তোমার বড় বিশ্রী, শুকনো গলায় পাল্টা জবাব দিল লিজা। সুখারকোদের বাড়ির সামনে লিজার কাছে বিদায় নেবার সময় ভিক্টর জিজ্ঞেস করলো, তাহলে কাল আসবে তো লিজা? অনির্দিষ্টভাবে লিজা বলল, ঠিক বলতে পারছি না, দেখি। শহরমুখ যেতে যেতে ভিক্টর সমস্ত ব্যাপারটা মনে মনে একবার ভেবে দেখল। তা বেশ তো সুন্দরী, তুমি হয়তো কাজটা জঘন্য মনে করতে পারো, কিন্তু আমার ধারণাটা একটু অন্যরকম। অবশ্য কে কাকে কার হাত থেকে ছাড়িয়ে নিল তাতে আমার কিছুই এসে যায় না। লেসচিনস্কিরা পোল্যান্ডের প্রাচীন বনেদি পরিবার।
এই পরিবারের বংশধর ভিক্টর। সুতরাং সেই হিসেবে তার কাছে রুশ জার্মান উভয় পক্ষই সমান ঘৃণ্য। একমাত্র যে সরকারকে সে স্বীকার করে সেটা পোলিশ সম্ভ্রান্তদের সরকার, রাজকীয় পোলিশ সরকার, এবং সেটা শিগগিরই এদেশে কায়েম হবে পুলিশ বাহিনী এসে পড়ার সঙ্গে সঙ্গে। কিন্তু ওই হারামজাদা কোর্চাগিনটাকে শেষ করে দেবার এই একটা সুযোগ। ওরা নির্ঘাত ওর ঘাড়টা ধরে মটকে দেবে। তার পরিবারের লোকজনের মধ্যে একমাত্র ভিক্টরই শহরে থেকে গেছে। চিনি কারখানার সহকারী পরিচালকের সঙ্গে তার এক পিসিমার বিয়ে হয়েছে, তার সঙ্গেই সে আছে। তার পরিবারের আর সবাই আছে ওয়ারশতে। সেখানে তার বাবা সিগিসমুন্ড লেসচিনস্কি একজন পদস্থ কর্মচারী। কমান্ড্যান্টের দপ্তরে এসে ভিক্টর খোলা দরজাটা দিয়ে ভেতরে ঢুকে গেল। কিছুক্ষণের মধ্যেই দেখা গেল সে 4 জন পেতলিউরা সৈন্যের সঙ্গে চলেছে কোর্চাগিনদের বাড়িমুখ। ভেতরে আলো জ্বালা একটা ঘরের জানলাটার দিকে আঙুল দিয়ে নিচু গলায় বলল ভিক্টর, ওই বাড়িটা। আমি এবার যেতে পারি তাহলে? পাশের পেতলিউরা দলের নেতাটিকে জিজ্ঞেস করলো সে। নিশ্চয়ই, বাকিটা আমরাই ব্যবস্থা করব। খবরটা দেবার জন্য ধন্যবাদ। পাশের রাস্তাটা বেয়ে তাড়াতাড়ি পা চালালো ভিক্টর। পিঠের ওপর শেষ লাথিটা পড়তেই পাভেল হুমড়ি খেয়ে পড়ল অন্ধকার ঘরটার মধ্যে, যেখানে তাকে নিয়ে আসা হয়েছে। ছড়িয়ে পড়া হাত দুটো তার সামনের দেওয়ালের গায়ে ঠুকে গেল। হাতড়াতে হাতড়াতে সে দেওয়ালের সঙ্গে আটকানো তক্তাটা পেয়ে তার উপরে উঠে বসল। সর্বাঙ্গ তার ক্ষতবিক্ষত, ব্যথায় টনটন করছে সমস্ত শরীর, মনটাও দমে গেছে। সম্পূর্ণ অপ্রত্যাশিতভাবে সে গ্রেপ্তার হয়েছে। পেতলিউরার লোকে তার কথা জানলো কি করে? কেউ যে তাকে দেখেনি এ সম্বন্ধে তার কোনো সংশয় ছিল না। কি হবে এরপর? ঝুকরাই বা কোথায়? ঝুকরাই ক্লিমকাদের বাড়ি গিয়ে ওঠার পর পাভেল সেখান থেকে চলে আসে সার্জিদের বাড়ি। শহর ছেড়ে চলে যাবার জন্য ঝুকরাই ক্লিমকাইদের ওখানে সন্ধে পর্যন্ত অপেক্ষা করে। কাকের বাসায় রিভলভারটা লুকিয়ে রেখে ভালোই করেছিল সে, ভাবল পাভেল। এটা ওদের হাতে পড়লে আর তার কোনো আশাই ছিল না। কিন্তু পাভেলকে ধরতে পারলো কি করে এরা? উত্তর না পাওয়ায় প্রশ্নটা যেন যন্ত্রণা দিতে লাগলো তাকে। পেতলিউরার লোকজন খুঁটিয়ে খানা তল্লাশি করা সত্ত্বেও কোর্চাগিনদের বাড়িতে তারা বিশেষ কিছু পায়নি। আর্তেম তার সবচেয়ে ভালো পোশাক আর অ্যাকর্ডিয়ান বাজনা নিয়ে গেছে গ্রামে যেখানে সে থাকে। মা সঙ্গে করে নিয়ে গেছে বড় বাক্সটা। সুতরাং এদের লুট করে নিয়ে আসার মতো ছিল না কিছুই। কিন্তু বাড়ি থেকে থানায় আসার অভিজ্ঞতাটা পাভেল জীবনে ভুলবে না। নিবিড় অন্ধকার রাত্রি, মেঘে ঢাকা আকাশ, তারই মধ্যে দিয়ে চারদিক থেকে প্রচন্ড ঘুষি আর লাথি খেতে খেতে অন্ধভাবে আধা মূর্ছিত পাভেল হোঁচট খেয়ে খেয়ে পথ চলেছে। দরজাটার ওপাশের ঘরে, যেখানে কমান্ড্যান্টের শান্ত্রীরা রয়েছে, সেখান থেকে গলার আওয়াজ ভেসে আসছে। দরজাটার নিচের ফাঁকে একটা উজ্জ্বল আলোর রেখা। পাভেল দাঁড়িয়ে উঠে দেয়াল হাতড়ে হাতড়ে ঘরটার চারদিকে একবার হেঁটে এলো। দেওয়ালে আটকানো তক্তাটার উল্টো দিকে ভারী সূচল গরাদ বসানো একটা জানলা আবিষ্কার করলো পাভেল। হাতে ধরে ধরে সেগুলোকে পরখ করলো সে। শক্তভাবে আটকানো গরাদগুলো। স্পষ্টই বোঝা যাচ্ছে এটা একটা ভাড়ার ঘর ছিল। দরজাটার কাছে এগিয়ে এসে পাভেল এক মুহূর্ত কান পেতে শুনল, তারপরেই হাতলটায় আস্তে একটু চাপ দিল। দরজাটা তীব্র একটা ক্যাঁচ ক্যাঁচ শব্দ করে উঠতেই নিঃশ্বাস বন্ধ করে সেটার উদ্দেশ্যে একটা গাল পারল সে। সামনের সরু ফাঁকটা দিয়ে দেখা গেল এক জোড়া কড়া পায়ের বাঁকা গোড়ালি বেরিয়ে আছে দেওয়ালে আটকানো তক্তাটার প্রান্ত থেকে। আরেকবার হালকাভাবে ঠেলা দিতেই দরজাটা আরো জোরে ক্যাঁচ কোঁচ শব্দে প্রতিবাদ জানালো। সঙ্গে সঙ্গে তক্তাটার থেকে উঠে দাঁড়ালো আলুথালু চেহারার, ঘুমে ভারী মুখ একটা লোক। ঝাঁকড়া চুলো মাথাটা তার 5 আঙুলে ভীষণ জোরে চুলকোতে চুলকোতে অনেকক্ষণ ধরে লম্বা এক চোট গালাগালিতে ফেটে পড়লো লোকটা। অশ্লীল গালাগালিটা শেষ হবার পর বসার জায়গাটার পাশ থেকে রাইফেলটা টেনে নিয়ে শ্লেষা জড়ানো গলায় বলল, বন্ধ করে দে দরজাটা। ফের যদি এদিকে উঁকি মারতে দেখি তাহলে থেতলে দেবো তোর ওই। দরজাটা বন্ধ করে দিল পাভেল। পাশের ঘরে এক দমক হাসির হল্লা উঠল। সারা রাত্রি ধরে ভেবেও কোনো কুল কিনারা পেল না পাভেল। লড়াইয়ে নেমে প্রথমবারেই হার হয়েছে তার। পয়লা চোটেই ধরা পড়ে গেছে সে। ইঁদুরের মতো সে এখন ফাঁদে আটকা। বসে থাকতে থাকতে একটা আধা ঘুমের ভাব তাকে আচ্ছন্ন করলো। বারে বারে ভেঙে যাচ্ছে ঘুমটা। তারই মধ্যে যেন ভেসে উঠেছে
মায়ের রোগা চামড়া কুঁচকে যাওয়া মুখখানা, আর সেই চোখ দুটি যা সে এত ভালোবাসে। মা যে এখানে নেই সেটা ভালোই হয়েছে, থাকলে আরো বেশি দুঃখ পেত। জানলা দিয়ে একটা ধূসর চৌকোনা আলো এসে পড়ল মেঝের ওপর। অন্ধকার ক্রমশই কেটে যাচ্ছে, ভোর হয়ে আসছে।